আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের দেশের যে পরিস্থিতি তাতে পুলিশ বাহিনী কিন্তু এখন ধ্বংসপ্রায়। এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। আসলে 1975 থেকে 1990 সাল অবধি লেবাননে চলেছিল গৃহযুদ্ধ। আর তখন ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারপর দেশে কি ভয়ঙ্কর অরাজক অবস্থাটাই না চলেছিল সেটাই দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে 1975 সালে লেবাননের মুসলিম এবং খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে প্রায় 1,70,000 মানুষ মারা যায়। আর সেই যুদ্ধটা 1990 সাল অবধি তথা প্রায় 25 বছর স্থায়ী ছিল। আর এই যুদ্ধের সময় লেবাননের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আত্মঘাতী হামলা, কিডন্যাপিং, চুরি, ডাকাতি সব কিছু খুবই কমন হয়ে গিয়েছিল। এখন আমাদের 1986 সালের জানুয়ারি মাসের 31 তারিখের একটা ঘটনা দেখানো হয়, যেখানে দুজন দক্ষিণ কোরিয়ান কূটনীতিবিদ নিজেদের একটা কাজে লেবাননের রাজধানী বৈরুতে যাচ্ছিল। আর তখনই তাদের গাড়ি আটকে দিয়ে অস্ত্রধারী কয়েকজন লোক দ্রুত সেখানে এসে একজন কোরিয়ান রাষ্ট্রদূতকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর তার সহকারীকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এদিকে ততক্ষণে দক্ষিণ কোরিয়াতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। তারা কিডন্যাপারদের খোঁজার কাজে লেগে পড়েছিল, কিন্তু কিডন্যাপারেরা না তো তাদের কোনো টাকা চেয়েছিল, না সেই রাষ্ট্রদূতকে মেরে ফেলেছিল। তারা রীতিমতো সেই লোকটাকে গুম করে ফেলে। আর এভাবে প্রায় 1 বছর 8 মাস সময় কেটে যায়। এরপর আমাদের কোরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস দেখানো হয়, যেখানে আজকে একজন লোকের প্রমোশন হয়েছিল আর সে ট্রান্সফার হয়েছিল লন্ডন এম্বাসিতে। কিন্তু এটা দেখে লি জুন নামের একজন লোক একদমই খুশি ছিল না, কারণ তার সিনিয়র অফিসার তাকে কথা দিয়েছিল যে লন্ডন এম্বাসিতে তাকে ট্রান্সফার করিয়ে দেবে। কিন্তু লিজুনের সহকর্মী তার থেকেও বেশি ডিগ্রিধারী ছিল বলে এই লোকটা এ যাত্রায় প্রমোশন পেয়ে যায়। আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় সবাই ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশগুলোতে যাবার জন্য খুবই আগ্রহী ছিল। তো যাই হোক, এভাবেই মন খারাপ করে লিজুন সারাটা দিন কাটিয়ে দেয়। আর রাতের বেলা সে রেগেমেগে যখন বাড়িতে আসতে যাচ্ছিল, তখনই অফিসে কেউ একজন কল করে। লিজুন বেশ বিরক্ত হয়ে সেই কল রিসিভ করার সাথে সাথে মোবাইলের অপর পাশ থেকে একটা অদ্ভুত ধরনের মোর্স কোডের আওয়াজ শুনতে পায় সে। লিজুন শান্তভাবে সেই কোডগুলো ডিকোড করলে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রীর সাথে একটা মিটিং ফিক্স করে, কারণ কেউ একজন মোর্স কোডের মাধ্যমে তাকে জানিয়েছিল যে আমি মিস্টার সিউ, আমি এখনও বেঁচে আছি। আসলে গত 1 বছর 8 মাস আগে কিডন্যাপ হওয়া সেই রাষ্ট্রদূত আজকে কল করেছিল। এখন এই সকল কথা শুনে ডিপ্লোম্যাটসরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কোরিয়ান সিক্রেট সার্ভিস এজেন্সিকে এই ব্যাপারে কিছু না জানিয়েই সিক্রেটলি একটা মিশন পরিচালনা করে মিস্টার সিউককে উদ্ধার করে আনবে। এতে করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক সুনাম ছড়িয়ে যাবে, যার মাধ্যমে তাদের সরকার নিজের ইমেজ শুধরে নিয়ে হয়তো আরও একবার ক্ষমতায় আসতে পারবে। কিন্তু যেহেতু তারা এই মিশনের সফলতার ব্যাপারে এখনও 100% শিওর ছিল না, তাই তারা এই কাজটা সম্পূর্ণ আনঅফিসিয়ালি করতে যাচ্ছিল, যাতে ব্যর্থ হলেও সরকারের উপরে কোনো দায় না আসে। তো এখন একজন সিনিয়র অফিসার লিজুনকে বলে যে মন্ত্রী তোমার অনেক প্রশংসা করেছে, আমি চাই এই মিশনের শুরু তুমিই করো। তুমি সবার আগে CIA এজেন্ট কার্টারের সাথে যোগাযোগ করো। যেহেতু কলটা লেবানন থেকে এসেছিল, তাই কার্টার তোমাকে অনেক সাহায্য করতে পারবে, কারণ লেবাননে ওর অনেক সোর্স রয়েছে। বেচারা লিজুন নিজের প্রমোশনের আশায় সেদিন এজেন্ট কার্টারের সাথে দেখা করতে চলে যায়। সে তাকে সব কিছু খুলে বলে, আর এটাও বলে যে আমরা জানি মিডল ইস্টে আপনার অনেক গোপন লিঙ্ক রয়েছে, আপনি আমাকে মিস্টার সিউককে ছাড়িয়ে আনতে সাহায্য করুন। কিন্তু কার্টার যখন জানতে পারে যে এটা কোরিয়ান সরকারের কোনো অফিসিয়াল কাজ নয়, তখন সে বলে যে আনঅফিসিয়ালি কাজ করতে হলে আমাকে $10 লক্ষ দিতে হবে। আর এই মুহূর্তে $10 লাখ দেয়া ছিল প্রায় অসম্ভব।
তাই লিজুন তাকে অনুরোধ করে বলে যে দেখুন, আপনি শুধুমাত্র আপনার সোর্সের মাধ্যমে আমাকে এটার শিওরিটি দিন যে মিস্টার সিউক এখনও জীবিত আছে। তারপর আমি আপনাকে অফিসিয়াল অর্ডার এবং টাকা দুটোই এনে দেব। তাই সেদিন রাতে কার্টার হায়েস নামের একজন লোকের সাথে তাদের কথা বলতে বলে দেয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের সেক্রেটারির সাথে একটা গোপন মিটিংয়ে এসেছিল। সে তাকে সব কিছু খুলে বলে, আর সেক্রেটারি পরবর্তী নির্বাচন জেতার জন্য গোপন এই মিশন পরিচালনা করার জন্য সকল খরচ দেবে বলে মন্ত্রীকে কথাও দেয়। এখানে মন্ত্রী সেক্রেটারিকে হায়েস নামের সেই লোকটার ব্যাপারেও বলে, যিনি কিনা কোটি কোটি টাকার পেইন্টিংয়ের মাধ্যমে বড় বড় অবৈধ ডিল করে থাকে। তাই পরদিন সকালে পররাষ্ট্রমন্ত্রী লিজুনের কাছে গিয়ে তাকে সুইজারল্যান্ডে এই ডিল করার জন্য পাঠিয়ে দেয়। আর যথারীতি লিজুন জেনেভাতে গিয়ে হায়েস নামের সেই বিজনেসম্যানের সাথে দেখা করে। আর এই লোকটা এই কিডন্যাপিংয়ের ব্যাপারে আগে থেকেই জানতো, কারণ এর আগেও তিনি জার্মান একটা কিডন্যাপিং কেস সলভ করে দিয়েছিল। তো যাই হোক, এখানে এই কিডন্যাপিংয়ের ব্যাপারে আমরা আরও বেশ কিছু তথ্য জানতে পারি, যেটা হলো 2 বছর আগে মিস্টার সিউককে জাপানিজ মনে করে একদল বিদ্রোহী কিডন্যাপ করে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে মুসলিম আর খ্রিস্টানদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে মিস্টার সিউকের কেস সবাই ভুলে যায়। কিন্তু মিস্টার হায়েস নিজের সোর্সের মাধ্যমে জানতে পেরেছিল যে মিস্টার সিউককে ছাড়াতে হলে $50 লক্ষ দিতে হবে। আর এই কাজ করার জন্য মিস্টার হায়েস 10% নেবে। তো সব কথাতেই রাজি হয়ে যাবার পরে লিজুন একটা কাগজে কিছু একটা লিখে সেটা মিস্টার হায়েসকে দিয়ে বলে যে আমি আপনাকে সব কিছু দেব, কিন্তু তার আগে আমি এমন একটা ছবি চাই যেখানে মিস্টার সিওক এই কাগজটা হাতে ধরে আছে। আসলে লিজুন হায়েসের সকল তথ্যগুলো ভেরিফাই করতে চাচ্ছিল। তো যথারীতি হায়েসের লোকজন সেদিন রাতেই মিস্টার সিওকের হাতে কাগজটা ধরিয়ে দিয়ে ছবি তুলে নেয়। আর পরদিন সকালে সিআইএ এজেন্ট কার্টারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন যখন একটা মিটিং ফিক্স করেছিল, তখনই সেখানে কোরিয়ান সিক্রেট সার্ভিসের প্রেসিডেন্ট চলে আসে। আসলে ততক্ষণে কেসিআইএতে এই খবরটা লিক হয়ে গিয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে না জানিয়ে গোপনে একটা রেস্কিউ মিশন পরিচালনা করতে চলেছে। আর এখানে কেসিআইএর প্রেসিডেন্ট তাদেরকে বলে যে এতগুলো টাকা নিয়ে গৃহযুদ্ধ চলতে থাকা একটা দেশে গিয়ে তোমরা কিভাবে এই মিশনটা পরিচালনা করতে পারবে? এর থেকে ভালো মিশনটা আমাদের কাছে ট্রান্সফার করে দাও। আমার কাছে অনেক দক্ষ এজেন্ট রয়েছে যারা খুব সহজেই এই মিশনটা পরিচালনা করে ফেলবে। কিন্তু তখনই অফিসের বাইরে থেকে লিজুন চিৎকার করে বলতে থাকে যে স্যার, এই মিশনটা আমি পরিচালনা করতে চাই। আমি যেহেতু তার কল রিসিভ করেছিলাম এবং আমি যেহেতু তার জীবিত থাকার প্রমাণ হাজির করতে পেরেছি, তাহলে আমি তাকে জীবিত উদ্ধারও করতে পারবো। এইসব কথা শুনে কেসিআইএ এর প্রেসিডেন্ট রেগেমেগে হলেও এই মিশনটা তাদের হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এখন পররাষ্ট্রমন্ত্রী নিজের আন্ডারে এই মিশনটা পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। তিনি লিজুনকে শুভকামনা জানিয়ে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই লিজুন তার কাছে অনুরোধ করে বলে যে স্যার, এই মিশনটা শেষ হলে দয়া করে আমাকে আমেরিকান অ্যাম্বাসিতে ট্রান্সফার করে দেবে। আমার অনেক ইচ্ছা আমেরিকাতে কাজ করার। মন্ত্রী সাহেব হাসতে হাসতে বলে যে আমার বিশ্বাস তুমি যেখানেই থাকবে সেখানেই অনেক ভালো ভালো কাজ করবে। ঠিক আছে, লেবানন থেকে ফিরে এসো, তারপর আমেরিকাতে চলে যেও। আর এই ঘোষণার মাধ্যমে মিশনটা পুরো দমে শুরু হয়ে যায়। তাই পরদিনই লিজুন আবারও জেনেভাতে চলে যায় হায়েসের সঙ্গে দেখা করার জন্য। আর সেখানে তারা $25 লাখ একটা ডিল ফাইনাল করে, যার ফলে কিডন্যাপারদের $25 লাখ দেবার পরে তারা মিস্টার সিওককে লিজুনের হাতে তুলে দেবে এবং তারপর $25 লাখ দিলে তারা তাদেরকে বর্ডার ক্রস করিয়ে দেবে। কিন্তু এতগুলো টাকা অর্থাৎ $25 লক্ষ এয়ারপোর্টের ভেতর দিয়ে বিদেশে নিয়ে যাওয়া অর্থাৎ পার করাই ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাই হায়েস লিজুনকে একটা পেইন্টিং দিয়ে বলে যে লেবাননে আমার একজন ক্লায়েন্ট এই পেইন্টিংটা কিনতে চায়। বৈরুতের বিমানবন্দরে আমার সেই ক্লায়েন্টের একজন লোক তোমাকে নিতে আসবে, আর তুমি তাকে পেইন্টিংটা দিয়ে দিলে সে তোমাকে $25 লাখ দিয়ে দেবে। তো যথারীতি লিজুন সেই পেইন্টিংটা নিয়ে বৈরুতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে বৈরুত বিমানবন্দরে এই গোপন খবরটা লিক হয়ে গিয়েছিল যে 2 বছর আগে কিডন্যাপ হওয়া কোরিয়ান কূটনীতিককে উদ্ধার করার জন্য আজকে অনেক টাকার একটা ডিল হতে চলেছে।
আর যেহেতু এই সময় লেবাননে কোনো আইন শৃঙ্খলা ছিল না, তাই এই পুলিশেরা সেই টাকাটা হাতিয়ে নেবার জন্য এয়ারপোর্টে কোরিয়ান লোকদের উপরে নজরদারি বাড়িয়ে দেয়। আর যথারীতি কিছুক্ষণের মধ্যেই তারা লিজুনকে দেখতে পায়, আর জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশেরা লিজুনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করার পাশাপাশি বিভিন্নভাবে সার্চও করতে থাকে। আর এখানে তারা লিজুনের ব্যাগের ভেতরে সেই পেইন্টিংটা পেয়ে যায়। তবে সৌভাগ্যবশত লিজুন পেইন্টিংটার উপরে অন্য আরেকটা পেইন্টিং লাগিয়ে রেখেছিল, তাই এ যাত্রায় সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্টের লবিতে বেরিয়ে আসে। এদিকে এয়ারপোর্টের বাইরে আমাদের কিম নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয়, যে কিনা অনেক চঞ্চল ছিল। তো যাই হোক, লিজুন এয়ারপোর্ট থেকে বাইরে আসতে তার সাথে হাইসের ক্লায়েন্টের পাঠানো সেই লোকটা এসে দেখা করে। এই লোকটা ছিল একজন পুলিশ অফিসার, তাই সিসি ক্যামেরার মাধ্যমে বাকি পুলিশেরা এটা দেখতে পেরে তারা সাথে সাথে আবারও লিজুনের পিছু করতে থাকে। কিন্তু ততক্ষণে লিজুন এই পুলিশ অফিসারের কাছে পেইন্টিংটা হ্যান্ডওভার করে তার পাওনা $25 লক্ষ বুঝে নিয়েছিল। আর এই পুলিশ অফিসার এখন তাকে বাইরে 372593 এই নাম্বারের ট্যাক্সিতে বসতে বলে দেয়। কিন্তু ততক্ষণে পুলিশ অফিসারেরা লিজুনের পিছু নিয়েছিল, আর তারা বুঝতে পারে যে লিজুন পেইন্টিংয়ের মাধ্যমে অর্থ পাচার করেছে। তাই খুব দ্রুতই তারা লিজুনকে ধরার জন্য সব কিছু করতে থাকে। আর লিজুন নিজেকে বাঁচানোর জন্য দ্রুত দৌড়ে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসে। সে তার চোখের সামনে সেই ট্যাক্সি ড্রাইভারটাকে দেখতেও পায়, কিন্তু দুর্ভাগ্যবশত পেছন থেকে গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল বলে সে রিজার্ভ করে রাখা সেই ট্যাক্সিতে উঠতে পারে না। তবে সৌভাগ্যবশত সে লোকাল সেই কোরিয়ান কিম নামের ছেলে তার ট্যাক্সিতে উঠে পড়ে। কিম কিছু বুঝে ওঠার আগে চারিদিকে গোলাগুলি হচ্ছিল বলে সে লিজুনকে সাথে করে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর বেশ খানিকটা পথ পেরোনোর পরে নিরাপদ একটা জায়গাতে সে গাড়ি থামিয়ে কিম লিজুনকে এক্ষুনি তার গাড়ি থেকে নেমে যেতে বলে, কারণ তার জন্য সে আসলে কোনো ঝামেলায় পড়তে চাচ্ছিল না। লিজুন তাকে বারবার বোঝায় যে দেখো, তুমি নিজেও তো কোরিয়ান, আমি এখানে নিজের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছি, প্লিজ আমাকে সাহায্য করো। এইসব কথাবার্তার মধ্যেই লিজুন খেয়াল করে যে তার হাতে একটা গুলি লেগে গেছে। তাই সে কিমকে অনুরোধ করে যেন সে তাকে দ্রুত একটা হাসপাতালে নিয়ে যায় আর তাকে একটা ইন্টারন্যাশনাল কল করার ব্যবস্থা করে দেয়। বেচারা কিম খুব বাজেভাবে এসব ঝামেলার মধ্যে ফেঁসে যায়, তাই সে বাধ্য হয়ে লিজুনকে সাথে করে নিয়ে একটা হসপিটালে চলে যায়। আর সেখানে তার সামান্য চিকিৎসা করিয়ে কিম তাকে একটা ইন্টারন্যাশনাল কল করার ব্যবস্থাও করে দেয়। আর এখন লিজুন সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকে কল দিয়ে বলে যে সে রিজার্ভ করা ট্যাক্সিটা হারিয়ে ফেলেছে, এখন সে কি করবে। মন্ত্রী সাহেব তাকে জানায় যে যেভাবেই হোক তোমাকে ওখানে অবস্থিত রামাদা হোটেলে গিয়ে করিম নামের একজন লোককে খুঁজে বের করতে হবে, সেই তোমাকে বাকি কাজ বুঝিয়ে দেবে। কিন্তু তুমি এইসব কিছু করবে কিভাবে, তুমি তো রাস্তাটাও চেনো না। তখন লিজুন বলে যে চিন্তা করবেন না স্যার, আমার সাথে একজন লোকাল ট্যাক্সি ড্রাইভার রয়েছে। কিম নামের এই ছেলেটা লোকাল অনেক কিছুই চেনে। আর কিমের কথা শোনার সাথে সাথে মন্ত্রী সাহেব লিজুনকে বলে যে তুমি জলদি কিমের সাথে আমার কথা বলিয়ে দাও। আসলে কিম ছিল লেবাননে থাকা কোরিয়ান অ্যাম্বাসির একজন ড্রাইভার। কোরিয়া থেকে সবাই চলে গেলেও কিম কোনো কারণে এখান থেকে যেতে পারেনি। তো যাই হোক, মন্ত্রী কিমকে ফোন করে লিজুনকে একটু সাহায্য করতে বলে দেয়। আর তারপর মন্ত্রী সাহেব আবারও লিজুনের সাথে কথা বলে তাকে জানায় যে কিমের থেকে একটু সাবধানে থেকো, ও কিন্তু যে কোনো সময় তোমাকে ধোঁকা দিয়ে দিতে পারে। তো যাই হোক, মন্ত্রী সাহেবের সাথে কথা শেষ হলে লিজুন কিমকে বলে সে যেন তাকে রামাদা হোটেলে নিয়ে যায়। তো এর জন্য কিম তার কাছে অনেক টাকা চেয়ে বসে। আর যথারীতি লিজুন কিমকে প্রায় $300 দিয়ে তাকে সাথে করে নিয়ে যেতে থাকে। কিন্তু এদিকে পুলিশ অফিসারেরা সিসিটিভি ক্যামেরা দেখে লিজুনকে খোঁজার জন্য তার স্কেচ বানিয়ে নিতে থাকে। ওদিকে গল্প করতে করতে লিজুন এবং কিম দুজনে যখন কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল, তখনই তাদের সামনে খ্রিস্টান বিদ্রোহীদের একটা চেকপোস্ট পড়ে যায়। তাই কৌশলে কিম নিজের গলায় একটা ক্রস লকেট ঝুলিয়ে সেই খ্রিস্টান বিদ্রোহীদের সাথে কথা বলতে থাকে। সে তাদেরকে জানায় যে দেখো, আমি তোমাদের কাছে পেট্রোল কিনতে এসেছি, আমাকে 40 লিটার পেট্রোল ভরে দাও। আর খ্রিস্টান লোকগুলো পেট্রোলের জন্য অনেক টাকা দাবি করলেও তারা সবগুলো টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে তারা যখন গাড়িতে পেট্রোল ভরাচ্ছিল, তখনই তাদের সামনের একটা গাড়িতে একজন লোক বসেছিল যে কিনা কোনোভাবেই গাড়ি থেকে বের হতে চাচ্ছিল না।
এইসব কিছু দেখে বিদ্রোহীরা যখনই গাড়ির কাছে গিয়েছিল আর তখনই একটা আত্মঘাতী বোমা হামলায় সেখানে থাকা সকল বিদ্রোহীরা মারা যায়। তবে এ যাত্রায় কিম এবং লিজুন দুজনেই প্রাণে বেঁচে যায়, কিন্তু তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। কিম লিজুনের সাথে আসার জন্য প্রচণ্ড আফসোস করতে থাকে। আর ততক্ষণে এয়ারপোর্ট থেকে খবর লিক হয়ে যাবার কারণে আরেক দল বিদ্রোহী খবর পেয়ে যায় যে আজকে বৈরুতে কোনো একজন বন্দি বিনিময় হবে। সাথে সাথে ক্যাপ্টেন তার সকল সৈন্যদেরকে জানিয়ে দেয় যে তোমরা দ্রুত ওই লোকগুলোকে খুঁজে বের করো, ওদের যে কোনো একজনকে হাতে পেলে আমরা বিনিময়ের সকল টাকা পেয়ে যাব। তো যাই হোক, ততক্ষণে আবার কিম লিজুনকে সাথে করে নিয়ে রামাদা হোটেলে পৌঁছে গিয়েছিল। কিম লিজুনকে এখানে নামিয়ে দিতে চলে যেতে চাইলেও লিজুন আসলে প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে কিমকে আরও কিছু টাকা দিয়ে তার সাথে করে নিয়ে হোটেলের ভেতরে চলে যায়। আর এই হোটেলের ভেতরে অস্ত্রধারী অনেকগুলো লোকজনের মধ্যে তাদের ক্যাপ্টেন করিমের সাথে লিজুনের দেখা হয়ে যায়। করিম তাকে জিজ্ঞাসা করে যে টাকা এনেছো? লিজুন বলে যে হ্যাঁ। সাথে সাথে করিম বলে যে তাহলে ঠিক আছে, চলো আমরা মিস্টার সিওককে নিয়ে আসি। কিন্তু এবারও লিজুন একা একা যেতে অনেক ভয় পাচ্ছিল, তাই সে আবারও কিমকে অনুরোধ করে আর কিছু টাকার লোভ দেখিয়ে তাকে নিজের সাথেই নিয়ে যেতে থাকে। আর এখন তারা সবাই মিলে করিমের সাথে যখন মিস্টার সিওককে উদ্ধার করতে যাচ্ছিল, তখনই কিছু দূর যাবার পরে তারা দেখতে পায় যে সেই বন্দিশালার উপরে কে বা কারা যেন হামলা করে দিয়েছে। করিম সেই হামলা থামানোর চেষ্টা করলেও ততক্ষণে কয়েকজন লোক মিস্টার সিওককে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে সৌভাগ্যবশত করিম সেই হামলাকারী দলের একজন লোককে ধরে ফেলে। আর তারা লোকটাকে জিজ্ঞাসা করলে জানতে পারে যে ক্যাপ্টেন নাজির তার দলবল নিয়ে মিস্টার সিওককে কিডন্যাপ করে নিয়ে গেছে, কারণ তারা টাকা চায়। কিন্তু এই লোকটা জানতোই না যে নাজির সিওককে নিয়ে কোথায় গেছে, তাই সাথে সাথে করিম তাকে মেরে ফেলে। তো এই ঘটনার পরে সেদিন রাতে কিম এবং লিজুন দুজনেই একটা নিরাপদ পরিত্যক্ত বাড়িতে রাত কাটানোর জন্য চলে আসে। কিম এই যুদ্ধবিধ্বস্ত এলাকায় অনেক দিন হলো বসবাস করত, তাই সে বিছানার ম্যাট্রেসগুলো তুলে জানালায় লাগিয়ে দেয় যাতে করে বাহিরে কোনো বোমা বিস্ফোরণ হলে তারা ক্ষতিগ্রস্ত না হয়। এরপর তারা দুজনেই ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে লিজুন সেই $25 লাখ ব্যাগটা নিজের কাছে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। এটা দেখে কিমের মনের মধ্যে অনেক লোভ জন্মায়, তাই সে অপেক্ষা করতে থাকে যে কখন লিজুন ঘুমিয়ে পড়বে। আর কিছুক্ষণের মধ্যেই লিজুন ঘুমিয়ে গেলে কৌশলে কিম তার ব্যাগের ভেতর থেকে সকল টাকাগুলো বের করে নিতে থাকে। আর ফাইনালি সে সবগুলো টাকা বের করে ঘর থেকে নিয়ে পালিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে বাইরে গোলাগুলি শুরু হয়ে গেলে সেই শব্দে লিজুনের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই দেখতে পায় যে তার ব্যাগের ভেতর থেকে সব টাকা উধাও হয়ে গেছে। শুধু তাই নয়, ততক্ষণে তাকে ধরার জন্য পুলিশেরাও এই বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছিল। লিজুন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য কোনো রকমে বিল্ডিংয়ের কার্নিশে এসে ঝুলে থাকে। আর তখনই সে দেখতে পায় যে কিম বসে বসে তার গাড়ির চাকার পাংচার ঠিক করার চেষ্টা করছে। লিজুন তাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশের ভয়ে সে চিৎকার করে তাকে ডাকতেও পারছিল না। আর এদিকে কিম লিজুনকে দেখে আরও তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করতে থাকে। এটা দেখে লিজুন খুব দ্রুত একটা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করতে গেলে দুর্ভাগ্যবশত সে পাইপটা ভেঙে নিচে পড়ে যায়। ততক্ষণে কিম নিজের গাড়িটা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর তার পিছু করতে করতে লিজুন নিজেও একটা গাড়ি পেয়ে যায়। লিজুন খুব দ্রুত কিমের পিছু করতে করতে বেশ তাড়াতাড়ি সে তাকে ধরেও ফেলে। কিন্তু লিজুন যখন প্রায় কিমের গাড়িটা থামিয়ে দিয়েছিল, তখনই দুর্ভাগ্যবশত তার গাড়িটা নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে কিম দ্রুত তার গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। বেচারা লিজুন প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, আর তাই সে গাড়িটা রেখে হেঁটে হেঁটে যখন তার গন্তব্যে যাবার চেষ্টা করছিল, তখনই তাকে চারপাশ থেকে বেশ কয়েকটা জংলি কুকুর এসে ঘিরে ধরে। কুকুরগুলোর চিৎকার চেঁচামেচিতে সে আবারও গাড়িতে ফিরে চলে আসে, কিন্তু ততক্ষণে আবার পুলিশেরা তার পিছু করতে করতে সেই এলাকাতে পৌঁছে গিয়েছিল। পুলিশেরা কুকুরের চিৎকার চেঁচামেচি আর তার গাড়িটা দেখে দ্রুত সেই স্থানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে লিজুন একটা পাহাড়ের পেছনে লুকিয়ে পড়েছিল।
পুলিশেরা আশেপাশে তল্লাশি করে কিছু না পেয়ে যখন চলে যাচ্ছিল, তখনই আবার দুর্ভাগ্যবশত লিজুনের সামনে আরও দুটো কুকুর চলে আসে। আর এবার পুলিশেরা সেই কুকুরের হাঁটা চলার শব্দে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু এক পর্যায়ে পুলিশেরা বুঝতে পারে যে এখানে হয়তো লিজুন নেই, তারা কুকুরের শব্দ শুনেছে। তাই তারা লিজুনের গাড়িটা বোমা দিয়ে উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিম সেই টাকাগুলো নিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়িতে এসেছিল। সে খাওয়া দাওয়া করতে করতে লায়লাকে বলে যে দেখো, অনেকগুলো টাকা পেয়ে গেছি, এখন আমরা এই দেশ থেকে নিরাপদে চলে যেতে পারবো। কিন্তু সব ঘটনা শোনার পরে লায়লা চিৎকার করে তাকে বলতে থাকে যে তুমি এতটা হারামি হয়ে গেছো, এটা আমি কখনোই বুঝতে পারিনি। তুমি জানো এই টাকাগুলো চুরি করার কারণে দুজন মানুষ নির্ঘাত মারা যাবে। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলে? তোমার মন মানসিকতা এত খারাপ, এটা জানতে পারলে আমি কখনোই তোমার সাথে সম্পর্ক রাখতাম না। এইসব কথা শুনে কিম বুঝতে পারে যে সে কাজটা আসলেই ভুল করেছে। তাই সে আবারও টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়ে লিজুনকে ফিরিয়ে দেবার জন্য। গাড়ি নিয়ে খুঁজতে খুঁজতে সে লিজুনের পরিত্যক্ত গাড়িটা দেখতে পায়। আর তারপর কিছু দূর এগিয়ে যেতেই বেচারা লিজুনকে হতাশ হয়ে হাঁটতে দেখতে পায় কিম। সে পেছন থেকে চিৎকার করে লিজুনকে ডাকতে থাকে। আর এবার লিজুন তাকে দেখে তার উপরে প্রচণ্ড রেগে যায়। তারা দুজন বেশ খানিকক্ষণ মারামারিও করে, কিন্তু এক পর্যায়ে দুজনেই শান্ত হয়ে আবারও এগিয়ে যেতে থাকে। গাড়ির ভেতরে কিম তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর তারপর কিম তাকে নিয়ে তার গার্লফ্রেন্ড লায়লার বাড়িতে চলে আসে। এখানে তারা স্থানীয় একটা ম্যাপ নিয়ে আবারও করিমের আস্তানা খোঁজার চেষ্টা করতে থাকে, কারণ গতকাল রাতে তারা শহর থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছিল। তো যাই হোক, এখন তারা দুজনেই আবারও বেরিয়ে পড়ে করিমের ক্যাম্পে যাবার জন্য। আর ফাইনালি তারা দুজন করিমের আস্তানাতে পৌঁছেও যায়। সেখানে বেশ খানিকটা গোলাগুলি হলেও করিমের আদেশে তাদেরকে ভেতরে নিয়ে আসা হয়। করিম তাদেরকে জানায় যে গতকাল আমি মিস্টার সিউককে উদ্ধার করে নিয়ে এসেছি। ওনাকে বাইরে একটা গাড়ির ডিক্কিতে বন্দি করে রাখা হয়েছে, যাও চেক করে নাও। তো যথারীতি তারা দুজন ধীরে ধীরে মিস্টার সিউকের কাছে যেতে থাকে। আর ফাইনালি তারা গাড়ির ডিক্কি খুলে দেখতে পায় যে বেচারি সিউক প্রচণ্ড আহত, অসহায় আর অসুস্থ হয়ে সেখানে গুটিসুটি হয়ে পড়েছিল। লোকটা এতটাই ভীত ছিল যে সে নিজের মানুষদেরকেও চিনতে পারছিল না। তো যাই হোক, কোনো রকমে তারা এ যাত্রায় মিস্টার সিউককে উদ্ধার করে নিতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পরে সেই এলাকাতে নাজির তার দলবল নিয়ে এসে দেখতে পায় যে এখান থেকে মিস্টার সিউককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ততক্ষণে করিম তাদের সবাইকে নিয়ে একটা নিরাপদ গ্রামের ভেতরে চলে এসেছিল। আর সেখানেই তারা বেশ খানিকক্ষণ মিস্টার সিউকের সাথে গল্প করে। আর তারপর কিম যখন বাইরে গিয়ে করিমের একজন সহকর্মীর সাথে গল্প করছিল, তখনই সে দেখতে পায় যে দূরে বেশ কয়েকটা গাড়ি তাদের দিকে ছুটে আসছে। করিমের লোকেরা সাথে সাথে বুঝে যায় যে এটা নিশ্চয়ই নাজির বাহিনী তাদের উপরে হামলা করার জন্য আসছে। তাই তারা নাজিরকে এই এলাকা থেকে তাড়িয়ে দেবার জন্য একটা গাড়িতে বোমা লাগিয়ে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। কিন্তু তবুও নাজির এবং তার সৈন্যদল মিস্টার সিউককে ধরার জন্য গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এদিকে কোরিয়ান মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খবর পায় যে কোরিয়ান সিক্রেট সার্ভিস বাকি 25 লাখ টাকা ব্লক করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী চলে যায় কোরিয়ান সিক্রেট সার্ভিসের প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য। মন্ত্রী সিক্রেট প্রেসিডেন্টকে বারবার বলতে থাকে যে স্যার, এই মুহূর্তে আমাদের আরও দ্রুত টাকা দরকার, নয়তো ওরা কোনোভাবেই ওই দেশ ছেড়ে আসতে পারবে না। কিন্তু অদ্ভুতভাবে কেসিআই এর প্রেসিডেন্ট তাকে বলে যে দেখো, আমি টাকা তখনই দিতে পারবো যখন ওরা জর্ডানের বর্ডার পার করে ফেলবে। এবার আমি টাকা দেবার পরে ওরা যদি টাকা নিয়ে পালিয়ে যায়, তাহলে প্রেসিডেন্টকে কে কি জবাব দেবে? আর তাছাড়াও এখন এইসব ব্যাপার একদম ঠান্ডা হয়ে গেছে। কোরিয়া এবারের অলিম্পিকে অনেক ভালো করেছে, যার ফলে অটোমেটিক সরকারের ইমেজ অনেক ভালো হয়ে গেছে। মন্ত্রী কেসিআইয়ের প্রেসিডেন্টের কাছে অনেক অনুরোধ করে, কিন্তু তিনি তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে করিম কোনো রকমে নাজিরকে তাড়িয়ে দিয়ে তাদেরকে একটা নিরাপদ জায়গাতে নিয়ে আসে। আর সেখানে করিম লিজুনকে জানায় যে দেখো, অপারেশন ক্যান্সেল হয়ে গেছে। কোরিয়ান প্রেসিডেন্ট আমাদের বাকি 25 লাখ ডলার দিতে রাজি হচ্ছে না। কোরিয়া তাদের ওয়াদা ভেঙেছে। এই কথা শোনার সাথে সাথে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। লিজুন করিমের কাছে অনুরোধ করে যেন সে তাকে একটা ইন্টারন্যাশনাল কল করার সুযোগ করে দেয়।
তো যাই হোক, করিম লিজুনকে সাথে করে নিয়ে যখন কল করতে যাচ্ছিল তখনই রাস্তায় পুলিশেরা লিজুনের স্কেচ দেখিয়ে তাকে খোঁজার চেষ্টা করছিল। তো যাই হোক, পুলিশের চোখ ফাঁকি দিয়ে লিজুন পররাষ্ট্রমন্ত্রীকে সবার আগে ফোন করে। সে অসহায়ের মতো বলতে থাকে যে স্যার, এইসব হচ্ছেটা কি? এখন যদি টাকাটা না দেয়া হয় তাহলে আমরা খুব বাজেভাবে এখানে ফেসে যাব। মন্ত্রী তাকে বুঝায় যে দেখো, তুমি আগে নিজে আপাতত দেশ ছেড়ে কোরিয়াতে চলে আসো। যখন পরিস্থিতি ঠিক হবে তখন আমরা আবারও চেষ্টা করব। দেশের কয়েকজন গাদ্দার অফিসার আমাদের কাজে বাধা দিয়ে দিয়েছে। লিজুন কি করবে কিছুই বুঝতে পারছিল না, আর ততক্ষণে পুলিশেরাও খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছিল। তাই করিম তাকে দ্রুত তার কথাবার্তা শেষ করতে বলে। আর দেশের কাছ থেকে কোনো সাহায্য পাবে না এটা বুঝতে পেরে লিজুন জেনেভায় থাকা হাইসের কাছে সাহায্য চেয়ে একটা টেলিগ্রাম পাঠিয়ে দেয়। আর তারপর তারা কোনো রকমে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী কেসিআই এর প্রেসিডেন্টের সাথে কথা বলে কোনো সুবিধা করতে না পেরে তিনি সরাসরি প্রেসিডেন্টের সেক্রেটারিকে ফোন করে। মন্ত্রী বারবার তাকে বুঝায় যে দেখুন স্যার, এই মুহূর্তে মিশন ক্যান্সেল হয়ে গেলে আমাদের দুজন ডিপ্লোম্যাটস ওখানে আটকা পড়ে যাবে, ওদেরকে মেরে ফেলা হবে। আপনি প্লিজ এমনটা করবেন না। কিন্তু সেক্রেটারি বলে যে দেখো, তুমি আমাদের সিক্রেট এজেন্টদের চেয়ে তো আর বেশি বোঝো না। ওরা যেহেতু বলেছে যে জর্ডানের বর্ডার পার হলে টাকা দেবে, তো এমনটাই হবে। এখন আমি অলিম্পিকে অংশগ্রহণ করা সকল অ্যাথলেটদেরকে নিয়ে অনেক টেনশনে আছি, আর তাছাড়াও তারা যদি মারা যায় তাদেরকে শহীদ হিসেবে কোরিয়া আজীবন সম্মান করবে। এইসব কথা শুনে পররাষ্ট্রমন্ত্রী প্রচণ্ড হতাশ হয়ে যখন অফিস থেকে বের হচ্ছিল তখনই তিনি দেখতে পায় যে মন্ত্রণালয়ের সকল কর্মচারীরা একসাথে তার সামনে এসে হাজির হয়েছে। কর্মচারীরা সবাই বলতে থাকে যে স্যার, আমরা দুনিয়ার যে কোনো প্রান্তে চলে গিয়ে কোরিয়ার সরকারকে সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমরা এটা বিশ্বাস করতাম যে দুনিয়ার যে কোনো প্রান্তে আমাদের বিপদ হলে কোরিয়া আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এখন আমাদের হাত আমাদের দেশ ছেড়ে দিয়েছে। কিন্তু মিস্টার লিজুন এবং সিউক দুজনেই বিশ্বাস করেছিল যে কোরিয়া তাদেরকে বাঁচাবে, আর তাদের এই বিশ্বাসটা রক্ষা করুন স্যার। আমরা সবাই আমাদের আগামী 3 মাসের স্যালারি ওদের দুজনকে উদ্ধার করার জন্য দান করে দিতে চাই। সরকার ওদেরকে না বাঁচালেও আমরা সবাই মিলে ওদেরকে বাঁচাবো স্যার। এদিকে করিম লিজুনকে একটা নিরাপদ জায়গাতে রেখে তাকে 2টো বন্দুক দিয়ে দেয় আর তাকে বলে যে দেখো, আমাদের সম্পর্ক এখানেই শেষ, ভালো থেকো। এটা বলে করিম সেখান থেকে বিদায় নিয়ে নেয়। বেচারা লিজুন এবং সিউক দুজনেই খুব বাজেভাবে এখানে আটকা পড়ে যায়। তারা দুজন এখান থেকে হেঁটেই জর্ডানের বর্ডার পার করতে চায়, কিন্তু তারা অসহায়ের মতো ভাবতে থাকে যে যদি লোকাল কোনো একজন লোক তাদেরকে সাহায্য করত তাহলে তাদের অনেক উপকার হতো। এই কথা শুনে কিম হাসি মুখে বলে যে আমি আছি তো, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে বর্ডার ক্রস করিয়ে দেব। কিন্তু লিজুন জানতো যে হেঁটে হেঁটে বর্ডার ক্রস করা অনেক বিপজ্জনক। সে কোনোভাবে জেনে শুনে কিমকে এত বড় বিপদে ফেলতে চাচ্ছিল না। আর এখানে কিম হাসতে হাসতে বলে যে তোমাদের কি মনে হয় আমি এখানে নিরাপদে খুব ভালো আছি, তাই না? আসলে আমি অনেক বছর আগে কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলাম, কিন্তু সেখানে ভালো কোনো কাজ না পেয়ে আমি অবৈধভাবে লেবাননে এসে কাজ করা শুরু করি। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও যুদ্ধ লেগে যায়। আর যুদ্ধে যখন প্রায় সবাই এই দেশ ছেড়ে চলে গিয়েছিল তখন কোরিয়ান দূতাবাসে থাকা বেশ কয়েকজন ডিপ্লোম্যাটের গাড়ির ড্রাইভার ছিলাম আমি। ধীরে ধীরে যুদ্ধ বাড়তে থাকে আর ডিপ্লোম্যাটসরাও এই দেশ ছেড়ে চলে যায়, কিন্তু আমি অবৈধভাবে এই দেশে আসার কারণে কোনোভাবেই এখান থেকে বের হতে পারিনি। তাই এখন যখন তোমাদের সাথে কোরিয়াতে যাবার সুযোগ পেয়েছি তখন আমি অবশ্যই যাব। ওখানে আমার বৃদ্ধ মা এখনও বেঁচে রয়েছে। দেশে যাবার পরে তোমরা শুধু আমার লায়লাকে একটু কোরিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিও। তো যাই হোক, এইসব গল্প স্বল্প শেষ করে তারা প্রস্তুত হয়ে যায় আগামীকাল এই দেশ ছেড়ে বেরিয়ে যাবার জন্য। তাই শেষবারের মতো কিম তার বান্ধবী লায়লার সাথে দেখা করতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত লায়লা বাড়িতেই ছিল না। তাই কিম তার জন্য একটা চিঠি লিখে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে নাজিরের সৈন্যরা তাদের ঠিকানা পেয়ে গিয়েছিল। তারা দ্রুত সেই কোরিয়ানদেরকে ধরার জন্য যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে করিমের কাছে অজানা একটা নাম্বার থেকে ফোন চলে আসে।
আর সাথে সাথে করিম খুবই বিচলিত হয়ে দ্রুত কোনো একটা কাজ করার জন্য বেরিয়ে পড়ে। তো যাই হোক, নাজির যতক্ষণে তার দলবল নিয়ে কোরিয়ানদের এলাকাতে পৌঁছে যায় ততক্ষণে গাড়িটা নেবার জন্য কিম বিল্ডিংয়ের নিচে নামতে পারলেও লিজুন সিউককে নিয়ে বিল্ডিং থেকে নামতেই পারেনি। তাই তারা বিল্ডিংয়ের উপর দিয়ে নিরাপদে অন্য একটা বিল্ডিংয়ে যাবার চেষ্টা করে। তবে এইসব কিছু করতে করতেই সেখানে নাজিরের সৈন্যরা এসে তাদের উপরে গুলিবর্ষণ শুরু করে দেয়। লিজুন কোনো রকমে সিউককে নিয়ে একটু লুকানোর জায়গা পেয়ে যায়, কিন্তু তাদের পেছনে যেই সৈন্যগুলো পড়েছিল তারা কোনোভাবেই তাদের পিছু ছাড়ছিলই না। তাই লিজুন করিমের দেয়া বন্দুকটা দিয়ে তাদেরকে গুলি করার চেষ্টা করতে গেলেও ব্যর্থ হয়। কোনো উপায়ান্ত না পেয়ে দুর্ভাগ্যবশত তারা নাজিরের সৈন্যদের কাছে স্যারেন্ডার করে দেয়। কিন্তু তখনই দূর থেকে করিমের দেয়া আরেকটা বন্দুকের মাধ্যমে কিম সেই সৈন্যটাকে মেরে ফেলে। সাথে সাথে লিজুন এবং সিউক দুজনেই বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে দৌড়ে পালিয়ে চলে যায়। আর এই সুযোগে তারা বাসাবাড়ির ক্যাবলের মাধ্যমে ছাদের উপর থেকে সরাসরি কিমের গাড়ির উপরে এসে নেমে পড়ে। এর পরের যাত্রাটা ছিল আরও ভয়ঙ্কর, কারণ কিমের গাড়ির পেছনে নাজির তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ধাওয়া করতে থাকে। ভয়ঙ্কর গোলাগুলি আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা যখন একটা গলির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল তখনই দুর্ভাগ্যবশত কিমের গাড়িটা সেই গলির ভেতরে আটকা পড়ে যায়। আর পেছনে থাকা নাজিরের সৈন্যদের গাড়িও সেই গলিতে আটকা পড়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তো নাজিরের গাড়িগুলোর উপরে সানরুফ থাকায় সৈন্যরা সেই দিক দিয়ে বেরিয়ে তাদেরকে ধরার জন্য ছুটে আসতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে কিম এই গলির ভেতর থেকে তার গাড়িটা বের করে নিতে সক্ষম হয়। আর ভাঙাচোরা এই গাড়িটা নিয়ে তারা যখন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে ছুটে যাচ্ছিল তখনই একদম শেষ মুহূর্তে তাদের সামনে নাজির নিজের গাড়িটা নিয়ে পৌঁছে যায়। আর এখানে এই দুই গাড়ির দুর্ঘটনায় কোরিয়ানদের সেই গাড়িটা সম্পূর্ণভাবে উল্টো হয়ে পড়ে যায়। আর তারা যখন ভেবেছিল যে এখানেই তাদের যাত্রা শেষ, তারা সবাই মরতে চলেছে, তখনই সেখানে দেবদূত হয়ে করিম এসে হাজির হয়ে যায়। আর সে নাজিরকে মেরে তাদের উদ্ধার করে নেয়। করিম তাদেরকে জানায় যে কোরিয়ান অ্যাম্বাসি থেকে টাকা জেনেভাতে পৌঁছে দেয়া হয়েছে। করিম এখন তাদেরকে বলে যে দেখো, নতুন কোনো ঝামেলা শুরু হবার আগেই তোমরা দ্রুত দেশ ছেড়ে চলে যাও। ইউনাইটেড নেশনের একটা অ্যারোপ্লেনে তোমাদের জন্য 2টো সিট বুক করা রয়েছে। এই কথা শুনে লিজুন তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, কোনোভাবে কি আরেকটা সিট নেওয়া সম্ভব? আমি কিমকেও সাথে করে নিয়ে যেতে চাই। আর এয়ারপোর্টে সিকিউরিটিরা কোনো ঝামেলা করবে না তো? করিম তাকে বলে যে ইউনাইটেড নেশনসের প্লেনে আর কোনো সিট দেওয়া যাবে না। আর তাছাড়াও এয়ারপোর্টে এখন অনেক নেগোশিয়েটর এবং ওয়েস্টার্ন জার্নালিস্টরা রয়েছে, তাই আশা করা যায় কোনো ঝামেলা হবে না। এইসব কথা শুনে লিজুন কিমের কাছে এসে যখন বলে যে কেবলমাত্র 2টা সিট বাকি রয়েছে, তখন সাথে সাথে কিমের মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। কিন্তু তবুও সে হাসতে হাসতে বলে যে আরে চিন্তা করো না, তোমরা চলে যাও, আমি এখানেই ভালো আছি। আমি আমার গার্লফ্রেন্ড, আমার গাড়ি বাড়ি এসব কিছু ছেড়ে কোথায় যাব বলো? বেচারা কিমের এমন অবস্থা দেখে লিজুন কোনোভাবেই তাকে ছেড়ে যেতে পারছিল না। তাই সে কিমকে বলে যে তুমি আমার সাথে এয়ারপোর্টে যাবে, আমি যেভাবেই হোক তোমার জন্য টিকিটের ব্যবস্থা করে দেব। এই কথা শোনার সাথে সাথে কিম প্রচণ্ড খুশি হয়ে যায়। আর হাসতে হাসতে তারা 3জন যখন এয়ারপোর্টে পৌঁছে যায় তখনই চেকিং পার হতেই কিম জানতে পারে যে লিজুন আসলে তার জন্য কোনো প্লেনের টিকিটের ব্যবস্থা করতে পারেনি, বরং সে নিজের টিকিটটাই তাকে দিয়ে দিয়েছে। এই কথা জেনে কিম প্রচণ্ড কষ্ট পায়। সে কোনোভাবেই লিজুনকে এভাবে একা রেখে যেতেই চাচ্ছিল না। লিজুন তাদেরকে জোর করে পাঠিয়ে দিয়ে বলে যে তোমরা চলে যাও, আমি পরবর্তী প্লেনে খুব দ্রুতই কোরিয়াতে আসছি, ভালো থেকো, কোরিয়াতে দেখা হবে। এসব কথা বলে লিজুন এয়ারপোর্টের বাইরে গিয়ে কোরিয়াতে যাবার জন্য সন্ধ্যা 7টার প্লেনের একটা টিকিট কেটে নেয়। কিন্তু ততক্ষণে পুলিশ অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। আর দুর্ভাগ্যবশত এ যাত্রায় লিজুন পুলিশের হাতে ধরা পড়ে যায়। লিজুন পুলিশদেরকে বলতে থাকে যে আপনারা এভাবে আমাকে গ্রেফতার করতে পারেন না, আমি কোনো দোষ করিনি। পুলিশেরা বলে যে আমরা জানি তুমি আমাদের দেশ থেকে বন্দি বিনিময় করে নিয়েছো, এইসব ব্যাপারে আমাদের আরও তথ্য চাই। বেচারা লিজুন তখন বুঝতে পারে যে এই পুলিশেরা আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে নয়, বরং তাকে কিডন্যাপ করে অনেক টাকা হাতিয়ে নেবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
তখনই সে তার ব্যাগ উঁচিয়ে বোম বোম বলে চিৎকার করে এয়ারপোর্টের ভেতরে ভয়ঙ্কর বিশৃঙ্খলার সৃষ্টি করে ফেলে। আর তারপর সে হাত উঁচু করে তার সামনে থাকা পশ্চিমা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলতে থাকে যে দেখুন, আমি একজন কোরিয়ান কূটনীতিবিদ, আমি এই দেশে একটা কাজে এসেছিলাম আর এই দেশের পুলিশ আমাকে অবৈধভাবে গ্রেফতার করছে। এরা আমাকে হয়তো কিডন্যাপ করে অনেক টাকা দাবি করবে, আর যদি তা না পায় হয়তো এরা আমাকে মেরেও ফেলতে পারে। আপনারা প্লিজ আমার কথা রেকর্ড করুন আর এটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। এইসব কথা বলে সে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয়। এদিকে কিম মিস্টার সিউককে নিয়ে কোরিয়াতে ফেরার সাথে সাথে কোরিয়ার সেই সিক্রেট সার্ভিসের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সবার আগে এসেছিল তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। তো যাই হোক, এরপর আমাদের জেনেভায় থাকা হাইসকে দেখানো হয়, যাকে তার সহকর্মী এসে বলতে থাকে যে স্যার, আপনি লিজুনের টেলিগ্রামের অনুরোধ শুনে $25 লাখ দিয়ে দিলেন। ওর উপরে এতটাও বিশ্বাস করা আপনার ঠিক হয়নি। কিন্তু হাইস বলে যে আমি ওর উপরে নয়, এই মানুষগুলোর উপরে বিশ্বাস করেছি যারা নিজেদের আগামী 3 মাসের বেতন আমাকে দিয়ে হলেও এই $25 লাখ শোধ করবে বলে কথা দিয়েছে। এছাড়াও লেবাননে এতদিন ধরে বিজনেস করার পর আমি যদি কোনো কথার বরখেলাপ করতাম তাহলে আমার নিজের বিশ্বস্ততাও অনেকটা কমে যেত, তাই আমি অগ্রিম সে টাকাটা দিয়ে দিয়েছি। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। লিজুন ততদিনে লেবাননের একটা জেলে পড়েছিল, আর আজকে হঠাৎ করে লিজুনকে উদ্ধার করার জন্য কোরিয়ান সরকারের সহায়তায় সিআইএ এজেন্ট কার্টার এসেছিল লেবাননে। কার্টারকে দেখে লিজুন অনেক সাহস পেয়ে যায়, আর সে তাকে গ্রেফতার করা সেই পুলিশ অফিসারকে বেশ কয়েকটা গালি দিয়ে প্লেনে করে কোরিয়াতে পৌঁছে যায়। কিন্তু তখন কোরিয়াতে অলিম্পিক বিজয়ীদের সম্মাননা দেয়া হলেও দেশের এত বড় বীর সন্তানকে কোনো সম্মাননা দেয়া হয় না। আর এখানে এয়ারপোর্টে এসে পুনরায় লিজুনের সাথে কিমের দেখা হয়ে যায়। আর এখন আমরা জানতে পারি যে এই ঘটনার পরে লিজুনকে ইন্ডিয়ান দূতাবাসে কোরিয়ান রাষ্ট্রদূত হিসেবে চাকরি দেয়া হয়েছিল, আর সে 2000 সাল পর্যন্ত চাকরি করে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা অনেক বড় হয়ে গেল। যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প ছিল। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।